আচ্ছা, চলুন একটু অন্যরকম কিছু ভাবা যাক। একেবারে গা শিউরে ওঠার মতো একটা অবাস্তব দৃশ্যপট। ধরুন পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চের একেবারে তলদেশে হঠাৎ করে একটা বিশাল রহস্যময় পোর্টাল বা দরজা খুলে গেল। এমন একটা দরজা যা পুরো পৃথিবীর সব পানি এক নিমিষে শুষে নিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চরম আর অবিশ্বাস্য ঘটনাটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। দেখব পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপাদানটি যদি রাতারাতি হারিয়ে যায় তাহলে ঠিক কী অবস্থা হবে। আমরা তো সাধারণত ভাবি যে এই বিশাল সমুদ্রের পানি কখনোই ফুরোবে না, তাই না? কিন্তু যদি সত্যি এমন কোনো জাদুকরী, অকল্পনীয় ও শক্তিশালী একটা পাম্প থাকে যা রাতারাতি না, ধরুন ঠিক 60 সেকেন্ডের মধ্যে পৃথিবীর সব সমুদ্রের পানি শুষে নিতে পারে, মাত্র 1 মিনিট ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতেই বিশাল নীল জলরাশি যদি স্রেফ হাওয়া হয়ে যায়, ব্যাপারটা ভাবতেই কেমন যেন মাথা ঘুরে যায়, তাই না? পর্ব 1, অসম্ভব মহাসাগর নিষ্কাশন। মানে ঠিক কতটা পানি সরানোর কথা বলছি আমরা? এই পরিমাণটা আসলে সাধারণ কল্পনার অনেক অনেক বাইরে। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই গ্রহটাকে আমরা পৃথিবী বা মাটি বলি ঠিকই, কিন্তু এর পাক্কা 70% জুড়েই আছে এই মহাসাগরের পানি। এটা কিন্তু যেমন তেমন কোনো ছোটোখাটো পুকুর বা হ্রদ নয়, এটাই আমাদের গ্রহের মূল আবরণ। আর এই 70% মানে আসলে কতটা পানি একটু হিসেব কষে বলা যাক। এটা হলো 1 বিলিয়ন বা 100 কোটি ঘন কিলোমিটারেরও বেশি পানি। এটাকে যদি একটু সহজ করে বোঝাতে চাই, ধরুন অলিম্পিক গেমসের আকারের বিশাল সব সুইমিং পুল। এই পুরো পানিটা দিয়ে এত বিশাল সংখ্যক পুল ভরা যাবে যে পৃথিবীর সব সাঁতারুরা মিলে একটানা সাঁতার কাটলেও শেষ করা যাবে না। একদম অসীম এক জলরাশি। এখন একটা দারুণ তুলনার কথা ভাবা যাক। যদি সমুদ্রের তলদেশে একটা বাস্কেটবল কোর্টের সমান গর্ত তৈরি হয়, তাহলে এই বিশাল পরিমাণ পানি সেখান দিয়ে পুরোপুরি বেরিয়ে যেতে সময় লাগবে কয়েক লক্ষ বছর। খুবই ধীরগতির একটা ব্যাপার। কিন্তু আমাদের আজকের গল্পে তো আছে সেই ভয়ঙ্কর 1 মিনিটের সুপার পাম্প। লক্ষ বছরের একটা প্রক্রিয়াকে যদি মাত্র 60 সেকেন্ডে নামিয়ে আনা হয়, তাহলে ধ্বংসযজ্ঞটা ঠিক কেমন হবে? পর্ব 2, প্রথম মিনিটের বিশৃঙ্খলা। পানি সরে যাওয়ার একেবারে প্রথম 60 সেকেন্ডে যে তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞটা শুরু হবে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পানির গভীরতার উপর নির্ভর করে এই প্রথম 1 মিনিটের প্রভাব কতটা আলাদা হবে সেটা ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। যারা সৈকতের কাছাকাছি অগভীর পানিতে সাঁতার কাটছেন বা নৌকায় আছেন, পানিটা হঠাৎ গায়েব হয়ে গেলে তারা সোজাসুজি নিচে আছড়ে পড়বেন। হয়তো হাত পা ভাঙবে, কিন্তু ভাগ্য ভালো থাকলে বেঁচেও যেতে পারেন। তবে গভীর সমুদ্রের জাহাজগুলোর পরিণতি হবে ভয়াবহ। টাইটানিকের মতো বিশাল জাহাজগুলো কয়েক কিলোমিটার গভীর শূন্যতায় সোজার নিচে পড়তে থাকবে, আর ঠিক 30 সেকেন্ডের মাথায় সমুদ্রের শুকনো কঠিন তলদেশে আছড়ে পড়ে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। প্রথম মিনিটেই সব বড় জাহাজের গল্প শেষ। আর সমুদ্রের নিরীহ প্রাণীদের কি হবে? দৃশ্যটা একবার কল্পনা করুন। আক্ষরিক অর্থেই আকাশ থেকে বৃষ্টির মতো মাছ পড়তে থাকবে। বড় বড় তিমি, ডলফিন বা যেসব প্রাণী সমুদ্রের উপরের দিকে সাঁতার কাটছিল, তারা হঠাৎ পানি শূন্য হয়ে কয়েক হাজার ফুট ওপর থেকে ধপাস করে নিচে পড়বে। আর যারা আগে থেকেই তলদেশের কাছাকাছি ছিল, তারা ওই পাম্পের তীব্র টানে পানির সঙ্গে সোজা গর্তের ভেতর ছিটকে পড়বে। পর্ব 3, পৃথিবীর নষ্ট থার্মোস্ট্যাট। প্রথম মিনিটের এই ভয়াবহ ধাক্কা সামলে নিয়ে যদি আমরা একটু বৃহত্তর বৈজ্ঞানিক পরিণতির দিকে তাকাই, তাহলে দেখব বিপদটা আরও অনেক গভীর। এই বিশাল জলরাশি হারানোর মানে হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রটাই পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া। আসলে মহাসাগরগুলো আমাদের এই গ্রহকে বাঁচিয়ে রাখার জন্য প্রধানত দুটো কাজ করে। প্রথমত, এগুলো পৃথিবীর থার্মোস্ট্যাট বা তাপমাত্রা নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। সমুদ্র সূর্যের তাপ শোষণ করে আর স্রোতের মাধ্যমে বিষুবরেখার গরম পানিকে উত্তর দক্ষিণে ছড়িয়ে দেয়, আবার ঠান্ডা পানিকেও ফিরিয়ে আনে। এই কারণে পৃথিবীর তাপমাত্রা সহনশীল থাকে। দ্বিতীয়ত, মহাসাগরের পানি বাষ্প হয়ে মেঘ তৈরি করে, যা পুরো পৃথিবীর বৃষ্টির চক্রটাকে সচল রাখে। মহাসাগর উধাও হয়ে যাওয়ার সাথে সাথে মেঘ তৈরি হওয়ার এই পুরো প্রক্রিয়াটা চিরতরে বন্ধ হয়ে যাবে। মানে ছাতার আর কোনো দরকারই পড়বে না, কারণ পৃথিবীতে আর কখনোই এক ফোঁটা বৃষ্টিও নামবে না। মেঘহীন আকাশে রোদের তেজ বাড়তে থাকবে, আর খুব দ্রুত আমাদের এই সুন্দর নীল গ্রহটা একটা বিশাল খাখা করা প্রাণহীন মরুভূমিতে পরিণত হবে। পর্ব 4, জলচক্রের পতন। সমুদ্র শুকিয়ে যাওয়ার পর বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবে স্বাভাবিকভাবেই সবার নজর যাবে স্থলভাগের মিঠা পানির উৎসগুলোর দিকে। মনে একটা প্রশ্ন জাগতেই পারে, দাঁড়ান, হ্রদ আর নদীগুলোর কি হবে? এগুলো তো আছে। মহাসাগর না থাকুক, পৃথিবীর বুকে থাকা এই বিশাল বিশাল নদী আর হ্রদগুলোকে ঘিরে কি মানব সভ্যতা কোনো মতে টিকে থাকতে পারবে না? কিন্তু না, বাস্তব সংখ্যা পরিসংখ্যান আমাদের এই আশার আলোটুকুও নিভিয়ে দেয়।
পৃথিবীর মোট পানির প্রায় 97% হল মহাসাগরের লোনা পানি। নদী, হ্রদ আর হিমবাহগুলো মিলিয়ে আছে মাত্র 3%। মহাসাগর ছাড়া পৃথিবীর পানি সরবরাহ এতটাই কমে যাবে যে তা বিশাল জলচক্রকে টিকিয়ে রাখার জন্য মোটেও যথেষ্ট নয়। ফলে অবশিষ্ট এই সামান্য মিঠা পানীয় চরম দ্রুতগতিতে বাষ্প হয়ে বাতাসে মিলিয়ে যাবে। পর্ব 5, একটি জ্বলন্ত শ্বাসরুদ্ধকর গ্রহ। পানি পুরোপুরি ফুরিয়ে আসার সাথে সাথে পৃথিবী যে ভয়ঙ্কর পরিণতির দিকে এগোবে তার একটা নির্দিষ্ট সময়রেখা বা টাইমলাইন আছে। চলুন দেখি কিভাবে এই গ্রহটা শুকিয়ে গিয়ে গণবিলুপ্তির দিকে ধাবিত হবে। ধাপে ধাপে এগিয়ে যাওয়া যাক। মাত্র কয়েকদিনের মধ্যেই পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের কারণে পৃথিবীর বেশিরভাগ প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। কয়েক সপ্তাহের মধ্যে বাতাসে কোনো আর্দ্রতা না থাকায় সমস্ত ছোট ছোট গাছপালা শুকিয়ে কাঠ হয়ে যাবে। কয়েক মাসের মধ্যে পৃথিবীর বড় বড় বনজঙ্গলগুলো পুরোপুরি মারা যাবে। আর কয়েক বছরের মধ্যে এই বিশাল পরিমাণ শুকনো মৃত গাছপালা আর বনজঙ্গলে আগুন ধরে যাবে। শুরু হবে বিশ্বব্যাপী এক বিশাল দাবানল। এই বিশ্বব্যাপী দাবানল যে শুধু সবকিছু পুড়িয়ে ছাই করবে তা কিন্তু নয়, এর সবচেয়ে মারাত্মক প্রভাবটা পড়বে বাতাসে। এই বিশাল আগুন বায়ুমণ্ডলের সমস্ত অক্সিজেন শুষে নেবে। অর্থাৎ যদি কোনো জাদু বলে সেই সময় পর্যন্ত কেউ বেঁচেও থাকবে, তার শ্বাস নেওয়ার মতো এক বিন্দু বাতাসও আর অবশিষ্ট থাকবে না। অক্সিজেনের তীব্র অভাব আর আগুনের ঝলসে দেওয়া তাপমাত্রায় শেষ পর্যন্ত সবকিছু নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। একেবারে শেষ পর্যায়ে